সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে জয়েন করেন। দেখছো তোমার দেখা যায়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসের লিংক দেওয়া হয়েছে। সবাই লাইভ ক্লাসে প্রবেশ করেন। আমাদের দ্রুত, আমাদের সময় না, আমাদের শীঘ্রই পরীক্ষা। একদম পুলিশ লাইনে অনেক নয়েজ, ঠিক আছে, অনেক ঝামেলা, সেজন্য আমি একটা বাসায় চলে আসছি আপনাদের ক্লাস করানোর জন্য। যারা যারা ক্লাসে প্রবেশ করতে চান সবাই কমেন্ট করেন, হাজিরা দেন। যারা যারা ক্লাসে প্রবেশ করতে চান সবাই হাজিরা দেন। আমাদের পরীক্ষার বেশি সময় নাই, কোনো প্রকার অজুহাত দাঁড় করানো যাবে না। নন স্টপ আমাদের পড়তে হবে। এরপর থেকে শুক্রবারও পড়াবো, এমনকি আর 2 মাস পরে সকাল বিকাল 2 বেলা ক্লাস হবে। আমরা যদি একদম পরীক্ষা পর্যন্ত পুরো ক্লাস করাতে পারি, আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন প্রত্যেকে একটা ভালো রেজাল্ট করতে পারবেন, একটা সিরিয়ালে থাকবেন। সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। এখন আমরা ক্লাস শুরু করলাম। গতকালের যে ক্লাস করছিলাম সেটা একটু রিভিশন দেব। সবাই আপনিও মনে মনে বলবেন, আপনি নিজেকে যাচাই করবেন আপনি পারেন কিনা। গতকাল আমরা কি পড়ছিলাম আমাদের মনে আছে? সেই যে জামিজা এবং আম টক না মিষ্টি, সেটা প্রমাণ করার বিষয়। জামিজা 463 জালিয়াতির সংজ্ঞা, 64 মিথ্যা দলিল, 65 জালিয়াতির শাস্তি। জালিয়াতিটা কি আসলে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে বলেন তো জালিয়াতিটা আসলে কি, আপনি কি বলবেন এক কথায়? জালিয়াতিটা হচ্ছে এমন একটা দলিল বা কাগজের মাধ্যমে এমন একটা দলিল তৈরি করা, প্রস্তুত করা, যে দলিল দিয়ে আপনি অন্য লোকের একটা সম্পত্তি দাবি করতে পারবেন বা তাকে ঠকাইয়া সেটা আপনি নিজে অর্জন করার চেষ্টা করবেন।
একটা দালিলিক একটা বিষয়, একটা দলিল, একটা এমনভাবে একটা দলিল প্রস্তুত করবেন যাতে আপনি খালি খালি গিয়ে, মনে করেন আপনি ভুয়া একটা জায়গা জমির দলিল তৈরি করলেন, তারপর আপনার পাশের ঘরের যে যে গৃহস্থের যে জমি সেটা গিয়ে দাবি করলেন যে তোমার জমির মধ্যে আমিও জমি পাবো, এই হচ্ছে সেই দলিল। এটা কিন্তু একটা জালিয়াতি, অর্থাৎ একটা মিথ্যা দলিল প্রস্তুত করতে হবে কাউকে ঠকানোর উদ্দেশ্যে, প্রতারণা করার উদ্দেশ্যে, বা তার সেই সম্পত্তি অর্পণে বাধ্য করার উদ্দেশ্যে। তাহলে মিথ্যা দলিল যেটা তৈরি করবে, মিথ্যা দলিল কয়ভাবে তৈরি করা যায় দেখি আপনাদের কার কার মনে আছে, সবাই কমেন্ট করেন। যা মি যা, যাতে জালিয়াতি, মিতে মিথ্যা দলিল, আর যাতে জালিয়াতির শাস্তি। এই যে মিতে মিথ্যা দলিল কয়ভাবে তৈরি করা যায়? তাহলে প্রথম হচ্ছে আপনি এমন কোনো ব্যক্তির, অর্থাৎ অন্য একজন ব্যক্তির সিল স্বাক্ষর ব্যবহার করে আপনি একটা দলিল তৈরি করলেন। আপনি এসপি স্যারের কি অফিস অর্ডারলি, অথবা এসপি স্যারের কম্পিউটার অপারেটর, তো এসপি স্যারের নামে একটা চিঠি ইস্যু করে বের করে আপনি সেখানে এসপি স্যারের সিল দিলেন, এবং এসপি স্যার যেভাবে ঠিক স্বাক্ষর দেয় সেইভাবে একটা স্বাক্ষর দিলেন, একটা চিঠি তৈরি করলেন। তাহলে অন্য লোকের সিল স্বাক্ষর ব্যবহার করে মিথ্যা দলিল তৈরি করা যায়। অন্য লোকের সিল স্বাক্ষর ব্যবহার করে যদি দলিল তৈরি করেন তাহলে সেটা হবে মিথ্যা দলিল, এক। দুই হচ্ছে কোনো একটা দলিল প্রস্তুত করার পর তার গুরুত্বপূর্ণ অংশে যদি পরিবর্তন করেন, আমরা বলছিলাম ওই যে পদোন্নতির যে ক্লিয়ারেন্স চায়, সেখানে চাইলো 1 থেকে 100 পর্যন্ত, আপনি সেখানে দিলেন 1 থেকে 500 পর্যন্ত লিখে দিলেন। অথবা একটা জমির দলিল, সেখানে আছে ক খ গ 3 ভাই, আপনি 1 ভাই, তো সেখানে বলছে ক পাবে 5%, খ পাবে 5%, গ পাবে 5%। আপনি এই জায়গাগুলো চেঞ্জ করে আপনি দিলেন আপনি পাবেন 10%, আর দুইজনারে 2.5 5%। এই যে গুরুত্বপূর্ণ অংশে যদি পরিবর্তন করেন সেটাও একটা মিথ্যা দলিল তৈরি করেছেন বলে গণ্য হবে। আর আপনার গ্র্যান্ডফাদার, আপনার দাদু অনেক সম্পত্তি, সে এমন একটা অবস্থায় মৃতপ্রায়, মরে যায়, তার সেন্স নাই, তখন আপনি দলিল প্রস্তুত করে সেই দাদুর, অসুস্থ দাদু, তার আঙ্গুলের টিপসইটা নিয়ে নিলেন। অর্থাৎ এমন অবস্থায় কোনো ব্যক্তির সিল স্বাক্ষর নেওয়া যে অবস্থায় ওই ব্যক্তি মানসিকভাবে অপ্রকৃতিস্থ, অর্থাৎ সে যে স্বাক্ষর বা টিপসই দিচ্ছে সেই জ্ঞান তার নাই, এরকম অবস্থায় কোনো ব্যক্তির সিল স্বাক্ষর নিয়ে যদি কোনো একটা দলিল তৈরি করেন সেটাও হবে মিথ্যা দলিল তৈরি করেছেন বলে গণ্য হবে। তাহলে মিথ্যা দলিল 3 ভাবে তৈরি করা যায়, এমসিকিউ থাকতে পারে একটা। 465 জালিয়াতির শাস্তি। জালিয়াতি আর প্রতারণার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, জালিয়াতি প্রতারণা মৌখিকভাবেও হতে পারে বা দালিলিক মাধ্যমে হতে পারে, কিন্তু একমাত্র জালিয়াতি যেটা মৌখিকভাবে হতে পারে না, এটা শুধুমাত্র দালিলিকভাবে হবে। এবারে আম প্রমাণ, শরিয়াতে আদালতের রেজিস্টার জালিয়াতি করলে, মতে মূল্যবান জামানত জালিয়াতি করলে, পয়রা প্রতে হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি, আর মান হচ্ছে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি। 400 কত পর্যন্ত গেলাম? 66, 67, 69। আর 470 মিথ্যা দলিল নাকি জাল দলিল?
আর 471 একটা জাল দলিলকে যদি আপনি খাঁটি হিসেবে ব্যবহার করেন, এই যে কামাল শরীফ, ম্যান অফ খুলনা, ম্যান অফ বাগেরহাট, এই কামাল শরীফ পুলিশের চাকরি করবে খুব ইচ্ছা। সে 2বার মাঠে গেছে, চাকরি হচ্ছে না। সে হচ্ছে সাধারণ কোঠা, চাকরি হচ্ছে না, কিন্তু সে এবার বলল যে যে কোনোভাবে হোক আমি এই পুলিশের চাকরি নিয়ে দেখাবো। তারপর সেই কামাল শরীফ কি করলো, যে কোনোভাবে একটা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানাইলো। এখন সে তো জানে এইটা একটা জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। এটা সে তারপর দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় দিয়ে সে চাকরিটা পাইল। কিছুদিন খুব ভালোই কাটতেছে, হঠাৎ কামাল শরীফ ধরা পড়লো যে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে। কামাল শরীফ একদিন চাকরি পাওয়ার পর বেশ গল্প করতেছে, কার কত ক্ষমতা। ব্যাটসম্যানদের সাথে রুমে আলাপ হচ্ছে। হঠাৎ কামাল শরীফ অবলীলায় মানে হ্যাডাম দেখানোর জন্য উত্তেজিত হয়ে বলেই ফেললো, পেটা তোরা তো কাও এইটু ক্ষমতা, আমি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ভুয়া হইয়ে বানাইয়া এরপর চাকরি নিয়েছি, তোদের এত ক্ষমতা আছে। এই কথা একজনে এসপি স্যারের কাছে বলে দিল। তারপর কামাল শরীফের তদন্ত হলো। এইবার কামাল শরীফের দণ্ড কত ধারায় হবে? তাহলে শুধুমাত্র এই অধ্যায় থেকে যদি আমরা প্রশ্নটা অ্যান্সার করি, তাহলে এই কামাল শরীফ এই যে একটা জাল দলিল, অর্থাৎ জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জাল জেনেও সঠিক বলে ব্যবহার করলো 471 ধারা। সে প্রতারণার উদ্দেশ্যে এই দলিলটি ব্যবহার করলো 468 ধারা। এবং পুলিশ আইন 729/857। আর যদি বলে এই যে জাল দলিলটা বা জাল সার্টিফিকেটটা যিনি ইস্যু করছেন সেই অফিসারের শাস্তি কত, তাহলে আবার আমরা ওই যে সেই ধারায় যাব। 97, 98, 197 জাল সার্টিফিকেট যিনি ইস্যু করবে তার, আর জাল সার্টিফিকেট জেনেও অর্থাৎ মিথ্যা সার্টিফিকেট জেনেও যে ব্যবহার করবে তার হচ্ছে 198। এটা আমাদের ক্লাস, এগুলো আমরা সব পারি। জালিয়াতি মিথ্যা দলিল কয়ভাবে বানানো যায়? 3 ভাবে। এইটা সবাই হুঁশ রাখবেন। তো আজকে আমাদের ক্লাস শেষ। আজকে আমরা কোনো পড়ালেখা করব না, আর এখন আমরা শুধু গল্প করব, কোনো পড়ালেখা হবে না। সবাই শুধু আমরা গল্প শুনবো। আমরা একটু রোমান্টিক গল্প শুনবো, রোমান্টিক গল্প শুনবো। সবাই কি পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা, যদি পড়ালেখা না করাই শুধু গল্প বলি, আপনারা কি রাজি আছেন? সবাই যদি সমর্থন দেন তাহলে গল্প বলবো। সবাই কি রাজি আছেন? আমি যদি কোনো গল্প বলি, রিপা আক্তার সে বলছে রাজি, তাহলে গল্প বলতেই হবে। আপনাকে নিয়ে করেন, যুবরাজ দাদাকে নিয়ে আজকে গল্প হবে। শুনেন, আমি যদি কোনো গল্প বলি, গল্পটা যেভাবেই হোক, রোমান্টিক হোক, দুঃখের হোক, হট হোক, যেভাবে হোক, আপনি শুধু জিস্টটুকু নেবেন। আমার প্রত্যেকটা গল্প আমি এমনভাবে বলার চেষ্টা করব যেখানে শিক্ষণীয়। আপনি একজন নিরস্ত্র অফিসার হবেন,
আপনি যদি না জানেন যে অপরাধগুলো কিভাবে ঘটতে পারে, একটা মেয়ে এসে বলল আপনার কাছে, আপনি ডিউটি অফিসার, একটা মেয়ে অভিযোগ করলো স্যার আমাকে ধর্ষণ করছে। এখন আপনি কি সাথে সাথে ধর্ষণ মামলা নেবেন? সে আপনাকে ইনিয়ে বিনিয়ে বানাই বলতেছে এই করছে এই করছে এই করছে, আপনি তো সাথে সাথে ধর্ষণ মামলা নেওয়া যাবে না। ভিকটিম যারা হয়, যারা মামলা করতে আসে বা অভিযোগ করতে আসে, আজকে শিখে রাখেন, তারা কিন্তু এসেই অনেক আবেগ আপ্লুত হয়ে, মানে যার বিরুদ্ধে মামলা করবে তার বিরুদ্ধে অনেক বলে, অনেক এই করছে, কান্না করে দেয়, কত নাটকীয় অঙ্গভঙ্গি। কিন্তু আইনে বলা হয়েছে যখন আপনি মামলা গ্রহণ করবেন তখন এই ভিকটিমের আবেগটা প্রশমিত হওয়ার টাইম দিতে হবে। ভিকটিম তো মনে করেন সে একটা ক্ষতিগ্রস্ত, সে এসেই তো বিভিন্ন অনেক বাড়াই বলবে স্যার ওরে এখনই অ্যারেস্ট করবেন, ও আমার এই ক্ষতি করছে। কিন্তু আইনে বলা হয়েছে আপনি মামলাটা নেওয়ার আগে তাকে আবেগটা প্রশমিত হওয়ার সময় দেবেন। আপনি একটু শান্ত হন, ঠিক আছে আমরা দেখতেছি বুঝতেছি, ঠিক আছে আমরা ঠিক আছে মামলা নেব, আপনি একটু শান্ত হন, কথা ঘুরাইতে হবে মাঝে মাঝে। তখন দেখবেন এই একই লোক এখন যা বললো একটু পর বলবে না স্যার আসলে একটু বেশি বলছি, কারণ কি ও লোক খুব খারাপ, নাইলে আপনারা যাতে ওর প্রতি একটু বেশি অ্যাকশন নেন এই জন্য আমি একটু বাড়াই বলছি। এই একই লোক কিন্তু পরে বলবে। একটা মেয়ে এসে বললো আমাকে ধর্ষণ করছে, অমুক হোটেলে নিয়ে গেছে, অমুক হোটেলে। এইগুলো যদি আপনি না বোঝেন যে কিভাবে হতে পারে, সেই জন্য আমি সেইভাবে গল্প বলবো, আপনারা শেখার চেষ্টা করেন। কাকে নিয়ে গল্প বলা যায়? আমিনুল হক শাকিল। এই আমিনুল হক শাকিল খুবই স্মার্ট, সে ইয়াং, সে এখনো বিবাহ করে নাই, অবিবাহিত যুবক, পুলিশের চাকরি করে, বাংলাদেশ পুলিশের স্মার্ট গর্বিত চৌকস সদস্য। সে যখন বাহিরে যায়, পার্কে যায়, মেয়েরা তার প্রতি ক্রাশ খায়। এই আমিনুল হক শাকিল বহুদিন ধরে বিভিন্ন মেয়ের সাথে ঘুরে বেড়ায়, অনেক বান্ধবী তার। এখন হঠাৎ একদিন বরিশাল বেলস পার্কে এসে একটা মেয়েকে তার পছন্দ হইল, যে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে তাকে নাম্বার দিয়ে তার সাথে একটা কমিউনিকেশন তৈরি হল। এই দেখেন অপরাধের সূচনা, আপনার বুঝতে হবে যে একটা অপরাধের প্রারম্ভিক স্তর। তাহলে আপনি প্রশ্ন করবেন যে ধর্ষণ মামলা করতে আসবে, আচ্ছা আপনাদের প্রথম কিভাবে আপনাদের পরিচয়? এই বেলস পার্কে কে করলো আগে? আমিনুল হক শাকিল। সে ফোন নাম্বার নিল, এরপরে যোগাযোগ, ভালো কথা। প্রথমে আমিনুল হক শাকিল খুবই চালাক, সাইকোলজিক্যাল ম্যানেজ করতে চাচ্ছে মেয়েটাকে। ভালো কথা বলে আস্তে আস্তে তার মন জয় করলো। এরপরে এখন আমিনুল হক শাকিল একটু অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে, গভীর রাত্রে কথা বললে যে এখন সে তার সাথে যৌনতা করতে চাচ্ছে। এই মেয়েটার বিশ্বাস অর্জন করছে। এখন বলে কি, আচ্ছা আমরা তো এতদিনের পরিচিত, চলুন আমরা একটা রুম ডেট করি। রুম ডেট মানে হচ্ছে কোথাও ঘুরতে যাবে, এক রুমে দুইজন কিছু সময় অবস্থান করবে। এখন এই মেয়েটা এই দিকে রাজি হচ্ছে না, এমনি বলে না ঠিক আছে আপনি আমার সাথে কথা বলেন, দুজনকে ভালো লাগে, কিন্তু আমি এইগুলা করতে পারবো না। কেন? তাহলে আজকালকে এগুলা কি করে না? এগুলো তো করে, ঠিক আছে একটু করলে কি হয়, বা আমরা একটু, আমি তো ওইগুলো কিছু করব না, খালি আমরা একটু একান্ত সময় কাটাবো। এভাবে বলতে বলতে কোনোভাবে কাজ হচ্ছে না। এরপরে আমিনুল হক শাকিল প্ল্যান বি শুরু করলো, যে না ওকে এইভাবে না। তারপর সে একটু ধার্মিক হওয়া শুরু করলো, আসলে এগুলা খারাপ করা যাবে না। আবার রিয়েল প্রেম, শুদ্ধ ভালোবাসা শো করলো। এরপর মেয়েটাকে কি করলো, তাদের মধ্যে ভালোবাসা তৈরি হলো। এখন আমিনুল হক শাকিল তাকে মেয়েটাকে পটাইলো, চলো আমরা কোর্ট ম্যারেজ করি।
বরিশাল সদর কোর্টে, মহসিন মার্কেটের পাশে গিয়ে, সেই সদর কোর্টে গিয়ে একজন উকিল ধরে একটা কোর্ট ম্যারেজ করলো। কোর্ট ম্যারেজ করার পরে এখন কোর্ট ম্যারেজ করে বের হয়েছে। এখন আমিনুল হক শাকিল বলতেছে, আচ্ছা ডার্লিং শোনো, এখন তো আমরা বিবাহিত হয়ে গেছি, এখন তো আমরা বিয়ে করে ফেলেছি, চলো এখন তো আর রুম ডেট করতে অসুবিধা নাই। খুব ভালোভাবে বুঝাইলে, এতদিন কিন্তু তুমি যা বলছো আমি শুনছি, আমি কিছু করি নাই, এখন আমরা বিবাহিত স্বামী স্ত্রী, আমরা বৈধভাবে বিবাহিত, আমরা এখন স্বামী স্ত্রী, চলো আমরা তাহলে আজকে তো অন্তত আমরা পারি। তারপরে কোথায় গেল? বরিশালের হোটেল প্যারাডাইস ইন্টারন্যাশনাল হোটেলে এই কোর্ট ম্যারেজকৃত মেয়েটাকে নিয়ে আমিনুল হক শাকিল গেল। সেখানে একটা রুম ভাড়া নিল। তারপরে তারা রুমে অনেক সময় থাকলো। সকালে 12টায় ঢুকছে আর সন্ধ্যা 6টায় বের হয়েছে। অনেক সময় তারা হোটেলের রুমের মধ্যে কি কি করছে এগুলো আপনারা ভালো জানেন, আমি জানি না। হোটেলের মধ্যে তারা ডাইরেক্ট সহবাস করেছে, যৌনতা করেছে। এইভাবে অনেক দিন, বারবার, একাধিকবার। এরপরে হোটেল চারু আবাসিক সেখানে গিয়েছে, তারপর হোটেল আলী ইন্টারন্যাশনাল সদর রোড সেখানে গিয়েছে, তারপর বাংলা বাজার একটা হোটেল আছে, আমি নাম বলবো না, সেখানে গিয়েছে। তারপরে পোর্ট রোডে একটা হোটেল আছে সেখানে গিয়েছে। অনেক দিন যাওয়ার পরে এইবার এই মেয়েটা প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হওয়ার পরে এখন বলছে, শাকিল শোনো না, শাকিল আমার পেটে তোমার বাচ্চা। বলো কি? হ্যাঁ শাকিল, তাহলে এবার চলো আমরা কি করি, তুমি বাচ্চার বাবা হতে চলেছ। এখন তো শাকিল অবস্থা খারাপ। সে তো তার তো প্রথমেই উদ্দেশ্য ছিল এই মেয়েটাকে যৌনতা করে সে ছেড়ে দিবে। প্রথমে নর্মাল কথায় কাজ হয় নাই, তাই কোর্ট ম্যারেজের মতো একটা নাটক সাজিয়ে সে যে তার স্ত্রী, এই বিবাহের অর্থাৎ এইটা একটা বিশ্বাস করাইছে যে আমরা স্বামী স্ত্রী, বিশ্বাস করাই যৌনতা করেছে। যখনই প্রেগনেন্ট হয়েছে তখন সে আর তাকে রাখবে না, স্পষ্ট বলে দিয়েছে। তখন সেই মেয়েটা আজকে আপনি ডিউটি অফিসার, আপনার কাছে এসে বলতেছে এই কাহিনীগুলো। এখন আপনি কত ধারায় মামলা নেবেন? এটা কি ধর্ষণ? এটা কি যৌনকর্ম? এটা কি আসলে? এটা আসলে কি? তাহলে 493 ধারা, আমি যদিও বলছিলাম আজকে আইন পড়াবো না, তারপর একটা ধারা শুধু একটু পড়াই। 493 ধারাটা একটু সবাই দেখেন। প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে কোনো ব্যক্তি কর্তৃক স্বামী স্ত্রী রূপে সহবাস করার শাস্তি। এখানে একটা পুরুষ একটা মেয়েকে বিশ্বাস করাবে যে আমি তোমার আইনানুগ বৈধ স্বামী। মেয়েটা ওই বিশ্বাসে প্ররোচিত হয়ে তার সাথে যৌনকর্ম করবে। মেয়েটা জানে যে, মেয়েটাকে এমনভাবে বোঝানো হয়েছে, মেয়েটা ভাবতেছে যে হ্যাঁ এ তো আমার বৈধ স্বামী। আসলে প্রতারণামূলকভাবে সে বৈধ স্বামী নয়। তাহলে এভাবে যদি স্বামী স্ত্রী রূপে সহবাস করে মিথ্যা বিশ্বাস জন্মাইয়া, তখন কি হবে? তখন এটা আর ধর্ষণ হবে না, এটাই প্রতারণামূলকভাবে সহবাস। এটা 493 ধারা। তাহলে কোর্ট ম্যারেজ বা এই ধরনের নর্মাল যেগুলা, এগুলো কিন্তু আইনসঙ্গত বিবাহ নয়। কোর্ট ম্যারেজ কিন্তু আইনসঙ্গত বিবাহ নয়। কোর্ট ম্যারেজের কোনো ভ্যালু নাই।
এটা জাস্ট একটা এফিডেভিট। দুজন মানুষ প্রাপ্তবয়স্ক, তারা জানান দিচ্ছে যে আমরা বিবাহের জন্য তৈরি, আমরা একে অপরকে ভালোবাসি, বাট ইটস নট এ প্রপার ম্যারেজ। এটা কিন্তু আইনসঙ্গত বিবাহ, লিগ্যাল বিবাহ নয়। তাহলে এই রকম যদি কোনো লোক এইরকম অর্থাৎ আইনসঙ্গত নয় এমন কোনো বিবাহ বা 2 নাম্বারি বিবাহর মাধ্যমে কোনো মেয়ের মনে মিথ্যা বিশ্বাস জন্মাইয়া যদি সহবাস, সেক্স, যৌনতা যেটাই করুক, তার শাস্তি 493। তবে এই মেয়েটার বয়স যদি 14 বছরের কম হয় তাহলে সেটা তখন ধর্ষণ বলে গণ্য হবে। কারণ 14 বছরের কম কোনো মেয়ের সম্মতি থাকুক আর না থাকুক, থাকলেও ধর্ষণ, না থাকলেও ধর্ষণ হবে। আশা করি সবাই 493 ধারাটা বুঝতে পারছেন। তাহলে এই ঘটনা আমাদের দেখেন, বাংলাদেশে এত আবাসিক হোটেল, প্রতিদিন কত রকমের যৌনকর্ম হচ্ছে, ছেলে মেয়ের উভয়ের ইচ্ছাতেই হচ্ছে, ভালো চলতেছে। যতক্ষণ পর্যন্ত না অভিযোগ না আসবে ততক্ষণ স্বাভাবিক। তো যখনই তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু, মনোমালিন্য তৈরি হবে, তখনই কিন্তু অভিযোগটা আসবে। আর অভিযোগ আসলে আপনি ডিউটি অফিসার, আপনাকে কিন্তু বুঝতে হবে। এই শাকিলের এই মেয়েটা এসে বলল আমাকে ধর্ষণ করছে, তখন কি আপনি এই যে তদন্তের স্বার্থে আপনি কিন্তু এইগুলো জানার চেষ্টা করবেন, কিভাবে পরিচয়, কোথায় কতদিন গেছেন। তাহলে এটা হবে 493। অনেকে আছেন, এই শেখ হৃদয় বিবাহিত একটা ছেলে, ধরা যাক শেখ হৃদয় বিবাহিত একটা ছেলে, তার ঘরে স্ত্রী আছে, তারপরেও সে তার কর্মস্থলে এক সহকর্মীর প্রতি প্রবল ভালোবাসায় ডুবে গিয়েছে। এখন এই মেয়েকে সে কথা দিয়েছে বিবাহ করবে, এবং সেই মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসলো। তার স্ত্রী বাসায় আছে, এই মুহূর্তে যদি সে আরেকটা বিবাহ করে, অনেকে আছে না এক স্ত্রী থাকতে আরেকজনকে বিয়ে করে, তখন তার শাস্তি হবে 494 ধারা। স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ। একটা লোকের ঘরে স্ত্রী আছে, সে আরো একজনকে বিবাহ করে নিয়ে আসলো, তখন এই পুরুষ লোকটার শাস্তি 494। আবার একটা মেয়ের ঘরে তার জামাই আছে, এই মেয়েটা আরো একটা ছেলেকে বিয়ে করে নিয়ে আসলো, তখন এই মেয়েটার শাস্তিও কিন্তু এই 494। মেয়েটার শাস্তিও 94। তবে আপনাদের যদি তালাক হয়ে যায়, তালাক হওয়ার পর দ্বিতীয় বিবাহ করলে কোনো অপরাধ হবে না, অথবা স্বামী স্ত্রী দীর্ঘ 7 বছর ধরে অনুপস্থিত, একজনের সাথে অন্যজনের কোনো যোগাযোগ নাই, আপনার স্ত্রী আজ 7 বছর ধরে নিখোঁজ, এখন যদি আপনি নতুন একটা বিয়ে করেন, তারপরে ওই স্ত্রী যদি 7 বছর পরে এসে যদি অভিযোগ করে, তাহলে সেই অভিযোগ গ্রহণযোগ্য হবে না। তাহলে 2টা ক্ষেত্রে এই ধারার প্রয়োগ হবে না। একটা হচ্ছে প্রথম বিবাহ যদি আদালত কর্তৃক বাতিল ঘোষিত হয়,
আর একটা হচ্ছে স্বামী স্ত্রী যদি 7 বছর অনুপস্থিত থাকে তখন কিন্তু দ্বিতীয় বিবাহ করলে কোনো অপরাধ হবে না। 7 বছর হতে হবে। তাহলে একটি এমসিকিউ আসলো, স্বামী বা স্ত্রী কত বছর অনুপস্থিত থাকার পরে দ্বিতীয় বিবাহ করলে অপরাধ বলে গণ্য হবে না? 7 বছর। সুন্দর একটা এমসিকিউ না? এই সংখ্যার এমসিকিউ হতেই পারে। তাহলে 7 বছর অনুপস্থিত, এই সংখ্যাটা মনে রাখবেন, 494। নাসির তামিমার অপরাধ কি? নাসির তামিমার হিস্টোরি তো আমি জানি না, মিস্টার রিপা আক্তার এই ধারার আওতায়। আর হ্যাঁ, আপনারা যে কোনো অপরাধ, যে কোনো খবরে দেখবেন, সংবাদে দেখবেন, পোস্টারে দেখবেন যে এরকম একটা অপরাধ করছে, তখন চিন্তা করবেন যে এই অপরাধটা কোন ধারায় যেতে পারে। যে কোনো অপরাধ, চোখের সামনে যে কোনো কিছু। হঠাৎ ফেসবুকে একটা খবর দেখলেন যে অমুকের, ধরেন আজকে অমুক বাজারে রাতে 5টা স্বর্ণের দোকান ডাকাতি হয়েছে, অথবা স্বর্ণের দোকান ভেঙে স্বর্ণ চুরি করে নিয়ে গেছে, তখন এইটা কত ধারায় পড়ে এটা আপনারা মনে মনে নিজেরা হিসাব করবেন। যে কোনো অপরাধ। আর 495 ধারা, 495 ধারায় কি আছে? দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম বিবাহ গোপন করণ নাকি? 495 ধারা আমাদের দরকার নাই। এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ ধারা পড়ব, 496, যেটা থেকে আমাদের এই 25 সালে একটা লিখিত প্রশ্ন আসছিল, অনেকেই ধরতে পারে নাই। 496 ধারাটা একটু বোঝেন। আইনসঙ্গত বিবাহ সম্পাদন ব্যতিরেকে প্রতারণামূলকভাবে বিবাহ অনুষ্ঠান উদযাপন। আইনসঙ্গত না, অর্থাৎ বেআইনিভাবে একটা বিয়ে উদযাপন করলো, বেআইনিভাবে, অর্থাৎ আইনে যেভাবে বলা হয়েছে সেভাবে না করে নিজেরা নিজেদের মন গড়া একটা বিবাহ করে বললো আমরা বিবাহ করেছি। এটা আসলে কি? বিবাহটা আসলে কি রকম হওয়া উচিত? আমাদের দেশে 2টা সোসাইটি আধিক্য, সেটা যে একটা মুসলিম, একটা হিন্দু ধর্মাবলম্বীদের। এটা মুসলিম ধর্মের বিবাহ, একটা হিন্দু ধর্মাবলম্বীদের। মুসলিমদের বিবাহটা কি বলে? ইজাব কবুল, ইজাব কবুল। আর হিন্দুদের বিবাহটাকে বলে সপ্তপদী, অর্থাৎ 7 পাকে ঘোরা দরকার। অগ্নিযজ্ঞ হয়, সেখানে হোম যজ্ঞ হয়, সেখানে 7 বার ঘুরে তারপর এটাকে বলে সপ্তপদী। এই অনুষ্ঠানের মাধ্যমে যদি বিবাহ হয় সেটা হচ্ছে আইনসঙ্গত। তাহলে কেউ যদি কোর্ট ম্যারেজ করে, কোর্ট ম্যারেজে কি কবুল বলা লাগে? লাগে না, শুধু একটা সিগনেচার। হিন্দুদের কি 7 পাকে ঘোরা লাগে কোর্ট ম্যারেজ করলে? লাগে না। তাহলে এই কোর্ট ম্যারেজ কিন্তু আইনসঙ্গত বিবাহ নয়। আবার মন্দিরে গিয়ে কেউ বিয়ে করলো, নর্মাল একজন পুরোহিত থাকলো, বললো একটা সিঁদুর আর একটা শাড়ি কিনে আনো, আর পুরোহিত বললো আমার জন্য এত এত নিয়ে আসো, ফর্দ দিয়ে দেয়, পুরোহিতের লাভ। সেই মন্দিরের বিবাহ আইনসঙ্গত নয়। কাজী ডেকে আনলো, কাজীর মাধ্যমে বিয়ে পড়াইলো, সেটাও কিন্তু, অর্থাৎ যেগুলো রেজিস্ট্রি হয় না সেইগুলা আইনসঙ্গত বিবাহ নয়। কোর্ট ম্যারেজ, মন্দিরে বিবাহ, কাজীর মাধ্যমে বিবাহ আইনসঙ্গত নয়। তাহলে আইনসঙ্গত বিবাহ কোনটা? প্রথমে কাজী আসবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ থাকবে, আরো একটা পক্ষ ইদানিং থাকে শত্রুপক্ষ। এই ছেলে পক্ষ মেয়ে পক্ষ 2 পাশে থাকবে।
থাকার পরে বিভিন্ন কথাবার্তা বলবে, এরপরে কাজী বলবে, মেয়েকে বলবে মা বলো কবুল, মা বলো কবুল। মেয়ে বলবে আমি বলুম না, আমার শরম করে। মেয়ে বলবে বলো কবুল। প্রথমে তো বলতে চাইবে না। এমএসটি রিপা আক্তার প্রথমে কি বলতে চায়? একটু ধীরে ধীরে, তারপর হালকা করে বলে কবুল। তাহলে কাজী আসলো, কবুল বলাইলো, সাক্ষী আছে, দুই ছেলে পক্ষ মেয়ে পক্ষ সাক্ষী আছে, কবুল বলল। এরপরে সেইটা বালাম বই আছে, বালাম বই, বালাম বইতে রেজিস্টারের মাধ্যমে অন্তর্ভুক্ত হবে। শুধু কবুল বললেই বিয়ে হইল না, এইটা যখন রেজিস্টারে অন্তর্ভুক্ত হবে, সরকারি বিবাহ নিকাহ নামা রেজিস্টার আছে একটা, সরকারি একটা নিকাহ নামা রেজিস্টার আছে। এটার অনেকগুলো কলাম আছে, 1 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 6 নাম্বার কলাম, 8 নাম্বার কলাম, 12 নাম্বার কলাম এবং 22 নাম্বার কলাম। 1, 3, 6, 8, 12, 22 এই কয়টা কলাম পূরণ করবে। সেখানে ওই যে যাদের বিয়ে হচ্ছে সেই দুই পক্ষের নাম, ঠিকানা, বয়স, বিয়ের তারিখ, এই সমস্ত কিছু এই বালাম বইয়ের এই কলামগুলোয় পূরণ করবে। পূরণ করার পরে যখন রেজিস্টারে অন্তর্ভুক্ত হবে, সেইটা হচ্ছে আইনসঙ্গত বিয়ে, অর্থাৎ একটা পরিপূর্ণ বিয়ে। তো এই বাদে আপনি যদি শুধুমাত্র ওই যে কবুল বলেন, সেটা কিন্তু আইনসঙ্গত বিয়ে নয়। তাহলে এই যে বিবাহ রেজিস্টার বা নিকাহনামা রেজিস্টার, এখানে উভয় পক্ষের নাম ঠিকানা থাকবে, সাক্ষীদের নাম ঠিকানা থাকবে, বয়স থাকবে। বয়স কেন থাকবে? মেয়ের বয়স যদি 18 বছর না হয়, সেটা কিন্তু এই বিবাহ রেজিস্টারে তুলতে পারবে না। তাহলে যে তুললো এই রেজিস্টার যিনি, তার কিন্তু শাস্তি হবে। কেন শাস্তি হবে? এটা প্রিম্যাচিউর ম্যারেজ, বাল্য বিবাহের মধ্যে পড়ে যাবে, যেটা আইনত দণ্ডনীয়। বিবাহের তারিখ, কার কত বয়স, সাক্ষীদের স্বাক্ষর, এই সমস্ত কিছু দিয়ে যখন ওই রেজিস্টার কলামগুলো পূরণ করা হবে, সেটা হচ্ছে আইনসঙ্গত বিয়ে। এখন প্রত্যেকের দেখবেন বিয়ের পরে কিন্তু ওই রেজিস্টারে উঠানো লাগে। আর যারা পুলিশে চাকরি করেন, তাদের একটা কপি দেওয়া লাগে না রেশন পাওয়ার জন্য? তো সরকারি রেজিস্টারে উঠাইলে তখন সেটা আইনসঙ্গত বিয়ে। শুধুমাত্র হুজুরে যদি বিয়ে পড়ায়, বোঝার চেষ্টা করেন, সেটা কিন্তু ইসলামিক বিয়ে হবে। ইসলামিক বিয়ে, গ্রামের গণ্যমান্য শুধু ইসলামিক বিয়ে হবে, কিন্তু এটা কিন্তু আইনসম্মত বিয়ে নয়। অবশ্যই কাজী অফিসের মাধ্যমে রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে শুধুমাত্র কাজীর মাধ্যমে, শুধুমাত্র পুরোহিতের মাধ্যমে অর্থাৎ মন্দিরে, অথবা কোর্ট ম্যারেজ, এগুলো আইনসম্মত বিবাহ নয়। তাহলে এইরকম যদি কেউ আইনসম্মত বিবাহ বাদে যদি প্রতারণামূলকভাবে কোনো বিবাহ উদযাপন করে, বিবাহ উদযাপন করে বলে যে আমি তো বিবাহ করছি, তাহলে সেই বিয়েটা আইনসম্মত বিয়ে হবে না, তার শাস্তি হবে 496। 496। এইবারে আমাদের দণ্ডবিধি আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটি, দণ্ডবিধি আইনের যত ধারা আছে বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, দণ্ডবিধি আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা 497, বেভিচার অর্থাৎ অ্যাডাল্টারি। বেভিচার, যেটাকে বাংলায় বলে পরকীয়া। পরকীয়া মনে করেন আপনি অন্য একজন স্ত্রীর সাথে ফোনে কথা বলেন, সেটা পরকীয়া। কিন্তু এই বেভিচারে শুধু ফোনে কথা বলা না, এখানে
যৌনতাও হবে, যৌন সঙ্গম হতে হবে। তো ব্যভিচারটা আসলে কি? ব্যভিচার কাকে বলে? ব্যভিচার ও ধর্ষণের মধ্যে পার্থক্য লিখুন। পরীক্ষা আসছিল কিন্তু। ব্যভিচারটা কিভাবে হবে? যদি কোনো ব্যক্তি অপর কোনো বিবাহিতা স্ত্রীর সাথে, ছেলেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু যে মহিলার সাথে কাজটা করা হবে সেই মহিলাকে অবশ্যই বিবাহিত হতে হবে। যদি কোনো ব্যক্তি অপর কোনো বিবাহিতা স্ত্রীর সাথে তার স্বামীর সম্মতি বা সমর্থন ব্যতি রেখে যৌন সঙ্গম করে, তাকে ব্যভিচার বলে। তাহলে কয়েকটা পয়েন্ট: মহিলাকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং ওনার স্বামীর সম্মতি ব্যতি রেখে যৌন সঙ্গম যদি করে। ধ্রুবরাজ, এই দাদা খুবই স্মার্ট, উঁচা লম্বা, হ্যান্ডসাম ফিগার। সে কি করলো? তার ঘরে স্ত্রী আছে অথবা সে এখনো বিবাহ করে নাই। সে যেখানে চাকরি করে সেই এলাকায় একটা মহিলা আছে, তার স্বামী বিদেশে থাকে। এই মহিলার সাথে যে কোনোভাবে তার একটা গভীর সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে করতে করতে এই মহিলার সাথে ধ্রুবরাজ দাদা যৌন সঙ্গমে জড়িয়ে পড়ে। আজকে এই ধ্রুবরাজ দাদা রাত্রে এই ধ্রুবরাজ দাদা এই যে মহিলার সাথে যে সম্পর্কে জড়িত আছে, এই এলাকার কয়েকটা লোক এটা বুঝে যাচ্ছে, মানে অলরেডি বুঝে গেছে। তো এই ধ্রুবরাজ দাদার গতিবিধি এই লোকগুলার পর্যবেক্ষণ করে। আজকে এই ধ্রুবরাজ দাদা এই মহিলার বাসায় আসছে রাত্র 12টার সময়। বাসায় আসার পরে ওই যারা নজরদারিতে রাখছিল তারা, ধ্রুবরাজ দাদা ওই ঘরে ঢুকে মহিলার সাথে যখন যৌন সঙ্গম করতেছে, তখন এলাকাবাসী এসে চারদিক ঘিরে তারপর দরজা খুলে তাদেরকে একসাথে পাওয়া গেছে। এখন পুলিশকে ডেকে আনা হয়েছে। এখন পুলিশ শুধুমাত্র ধ্রুবরাজ দাদাকে ধরে নিয়ে যাচ্ছে। ধ্রুবরাজ বলতেছে, ও হোয়াট, মানে আমি তো একলা তো করি না, এই মহিলাও তো আমার সাথে এটা করেছে, তো শুধুমাত্র আমাকে ধরে নেওয়া হচ্ছে কেন? মহিলার কিছু হবে না? তখন পুলিশ বলতেছে, আপনি কি 497 ধারা পড়েন নাই? সেখানে আপনি অন্যের স্ত্রীর সাথে যৌন সঙ্গম করবেন, স্ত্রীর সম্মতি আছে, অর্থাৎ সে আপনি দুজনেই ইচ্ছা করেই করতেছেন, কিন্তু শুধুমাত্র শাস্তি হবে আপনার, শুধু পুরুষের শাস্তি হবে, এই মহিলার কোনো শাস্তি হবে না। তাহলে ব্যভিচারের ক্ষেত্রে মহিলার কোনো শাস্তি হবে না। মহিলা রাজি ছিল। অনেক মহিলা আছে স্বামী বিদেশ থাকে, এই মহিলারা নিজেরাই চায় যে একটা ছেলের সাথে একটু সম্পর্ক করি, ঠিক আছে, একটু যৌনতা করি, কারণ আমার তো স্বামী কাছে নাই। তখন দেখা যায় এই মহিলা নিজেই ওই ছেলেটাকে ডেকে নিয়ে গেল তার বাসায়, তার সাথে আকাম করলো। তো যখনই আপনি ধরা খাবেন, শুধু আপনি সেই পুরুষটার শাস্তি হবে, মহিলার কোনো শাস্তি হবে না। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো বিবাহিত স্ত্রীর সাথে যৌন সঙ্গম করে, তাহলে তাকে ব্যভিচার বলে। এই নারীটিকে অবশ্যই বিবাহিত হতে হবে, নারীটির কোনো অপরাধ হবে না। এবং এই যে এখন ধরা খাওয়ার পর এই নালিশটা বা মামলাটা কে করবে? এই নারীর স্বামী অথবা তার তত্ত্বাবধানে যে আছে সেই লোক মামলা করতে পারবে। এখন দুজনেই ইচ্ছা করে যৌন সঙ্গম করলো,
কিন্তু শাস্তি শুধুমাত্র পুরুষের কেন হবে? এটা কি আপনাদের প্রশ্ন আসে না? কেন শুধুমাত্র পুরুষের শাস্তি হবে? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নারীদেরকে অবলা হিসেবে মনে করা হয়। নারীদেরকে অবলা হিসেবে, অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে, এই সাবকন্টিনেন্টালে এখানে ধরেই নেওয়া হয় যে আপনারা দেখবেন কোনো একটা মেয়ে সেদে সেদে কিন্তু কোনো ছেলেকে নাম্বার দিতে যায় না বা তার সাথে সম্পর্ক করতে যায় না। পুরুষেরাই কিন্তু মেয়েদেরকে বা মহিলাদের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। একটা মেয়ে যতই ইমোশনাল হোক না কেন, যতই যৌনতা ফিল করুক না কেন, যতই রোমান্টিক ফিল করুক না কেন, তার এখন এই মুহূর্তে একজন সঙ্গী দরকার। যতই বুকের মধ্যে ফেটে যাক, তারপরে সে কিন্তু কোনো পুরুষকে বা ছেলেকে সেদে সেদে বলবে না। এটা একটা ফিমেল সাইকোলজির একটা পার্ট। তারা প্রকাশ করবে না, তারা বলবে না যে আমি খুব যৌনতা ফিল করছি, তুমি একটু এখনই আসো। তারা হয়তো কিছু সাইন উপলক্ষ তারা শো করতে পারে রোমান্টিকতা, কিন্তু কোনো একটা মেয়ে রাস্তা আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে কখনোই বলবে না যে ভাইয়া আপনার নাম্বারটা পাওয়া যাবে। নো, আপনার কাছে ফেসবুক আইডি চাইবে না। মেয়েরা কিন্তু নিজে থেকে এটা করে না। সবসময় পুরুষেরাই বা ছেলেরাই কিন্তু সেদে সেদে তাদের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। পুরুষেরা তাদেরকে সাইকোলজিক্যালি ম্যানেজ করার চেষ্টা করে, তাদেরকে বিভিন্নভাবে মন জয় করার চেষ্টা করে, শেষে গিয়ে হয়তো যৌনতায় আকৃষ্ট হয়। এই কারণে নারীদেরকে এই ব্যভিচারের অপরাধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যে নারী কখনোই এটা ইচ্ছা করে করে নাই। এটা হচ্ছে ব্যভিচার। লাস্টের আজকের ক্লাসের ধারা। জামাই তার শাশুড়িকে নিয়ে পালিয়ে গেল, এটার কত ধারা হবে? কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে। মেয়েকে বিয়ে দিয়েছে যে ছেলের সাথে, সেই জামাই তার নিজের শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। এখন এই যে শ্বশুর কত ধারায় মামলা করবে এই জামাইয়ের বিরুদ্ধে, এটারও কিন্তু একটা ধারা আছে 498। 498টা কি? ধারাটা কি আসলে? কোনো বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া বা তার সাথে অবৈধ যৌন সহবাস করার উদ্দেশ্যে অপহরণ করা বা আটক করা। অনেকে আছে না, 2 বাচ্চার মা একটা ছেলের সাথে পালিয়ে যায়, তা বিয়ে হয়েছে, সেই জামাই রেখে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। একটা মেয়ের বিয়ের আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, অপরাধের গ্রাউন্ড চিন্তা করেন। একটা মেয়ের বিয়ের আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, এখন মেয়েটার ওই ছেলেটার সাথে, ছেলেটা গরিব তাই বিয়ে হয়নি, তাই নতুন এক ধনীর সাথে বিয়ে হয়েছে। এখন ওই আগের ছেলেটা কি হয়ে গেল? এক্স বয়ফ্রেন্ড নাকি? এখন এই যে ধনীর ঘরে বিয়ে হয়েছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু এই যে ধনী জামাই, সে রাতের সুখ দিতে পারে না। এখন মেয়েটার এখানে আবার সেই এক্স বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ শুরু করছে, বলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর পারছি না। বলে কেন? তোমার তো সবই আছে। বলে সব থাকলেই তো হবে না, আমার তো আসল জীবনের সুখই নাই। কেন? ও তো পারে না, অর্থাৎ সে ওই সুখ দিতে ব্যর্থ। এখন মেয়েটা ছেলেটাকে বলতে তুমি আমাকে নিয়ে যাও। এখন যদি এই ছেলেটা
এই এই বিবাহিত মহিলাটাকে নিয়ে পালিয়ে যায় কোথাও, এখানে কিন্তু এই ছেলেটারই অপরাধ হবে, মেয়েটার কোনো অপরাধ হবে না। সবাই ধরে নেওয়া হবে ওই ছেলেটাই এই মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে। তো এরকম কারো বিবাহিত বউ অন্য কারো বউকে নিয়ে যদি আপনি তাকে ফুসলিয়ে পালিয়ে যান, অনেকে আছে বিবাহিত নারী, তার জামাই ঢাকা থাকে, খুবই স্মার্ট, আপনি কি করলেন, আপনিও স্মার্ট, আপনি কি করলেন, যে কোনোভাবে যোগাযোগ স্থাপন করে তাকে বিভিন্নভাবে ইমপ্রেস করে তার মন জয় করলেন, পরে বললেন কি চলো আমরা দূরে কোথাও পালিয়ে গিয়ে নিজেদের জীবন শুরু করি। তখন অন্যের বউকে এই যে আপনি যদি নিয়ে যান, পালাইয়া নিয়ে যান, ফুসলিয়ে তাকে ইমপ্রেস করে যে কোনোভাবে তার সাথে অবৈধ যৌন সহবাস করার উদ্দেশ্যে যদি তাকে নিয়ে যান, অপহরণ করেন, তখন তার শাস্তি হবে 498। ধ্রুব রাজদাদা অন্য একজনের বউকে নিয়ে পালিয়ে গিয়ে 7 দিন ধরে কোনো একটা বাসায় রাখলো, রেখে তার সাথে যৌন সঙ্গম করলো, অথবা যৌন সঙ্গমের উদ্দেশ্যে নিয়ে তাকে 7 দিন ধরে একটা বাসায় আটকে রাখলো। এক্ষেত্রে তার শাস্তি কত ধারায় হবে? দেখি আপনাদের কমন সেন্স দিয়ে অ্যান্সার করেন। এখানে শুধু একটা ধারা হবে না, আমি বলে দিলাম, দেখি আপনারা কে কি পারেন। 7 দিন পর্যন্ত একটা বাসায় আটকে রাখলো, তাহলে অপর কোনো ব্যক্তির স্ত্রীকে যদি আপনি অপহরণ বা প্রলুব্ধ করে লইয়া যান, অবৈধ যৌন সহবাস করার উদ্দেশ্যে নিয়ে যান, এখানে কিন্তু যৌন সহবাস এখনো হয় নাই, বলছে যৌন সহবাসের উদ্দেশ্যে নিয়ে যান, অর্থাৎ শুধুমাত্র অপহরণ বা ঘর থেকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে নিয়ে পালিয়ে গেলেন। তাহলে আমরা কি বলছিলাম, 0 থেকে 2 দিন আটক রাখলে 42, 3 থেকে 9 দিন আটক রাখলে 43, 10 থেকে বেশি দিন রাখলে 344। তাহলে এখানে অপরের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে 498, আর যে কয়দিন আটক অর্থাৎ 7 দিন অবৈধ আটক রাখছে তাই হবে 343। তাহলে এভাবে প্রশ্ন দিলে আপনি একটা ধারা দিয়ে আসলে কিন্তু হবে না। 9 রশ্মিকারে না, 9 রশ্মিকারে না, এটা একটা ধারা দিয়ে কখনোই আপনাকে প্রশ্ন করা হবে না। এটা আপনারা হুঁশ রাখবেন। আপনারা শুধু একটা কথা মাথায় রাখবেন যে কোনো প্রশ্ন শুধুমাত্র একটা ধারা দিয়ে করবে না। তাহলে আপনারা যখনই দেখবেন যে হ্যাঁ এটা একটা ধারাই, তখন আবার মনে করবেন না আরো ধারা আছে, তখন দেখুন অটোমেটিক অন্য ধারাগুলো চলে আসবে। মেইন ধারাটা আপনারা আগে লিখবেন, বাকি ধারাগুলো অবলিক দিয়ে তার সাথে লিখবেন। 366 ধারা পড়ছিলাম, কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে যদি আপনি তুলে নিয়ে যান, একটা অবিবাহিত মেয়েকে আপনি তাকে ভালোবাসেন, মেয়েটা আপনার প্রপোজে রাজি হচ্ছে না, বাড়ি এসে অথবা স্কুলে যাচ্ছে, পথ থেকে বিয়ে করার উদ্দেশ্যে যদি তুলে নিয়ে যান তখন হবে 366। আর কোনো বিবাহিত নারীকে যদি আপনি ফুসলিয়ে যৌন সহবাস করার উদ্দেশ্যে নিয়ে যান তাহলে হবে 498। আর কোনো একটা মেয়েকে যদি আপনি কোথাও তুলে নিয়ে যান তাহলে হবে নারী শিশু আইনের 7 ধারা, অপহরণ।
আর এই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে যদি আপনি মুক্তিপণ দাবি করেন বা আদায় করেন যে তোর মেয়ে আমার কাছে আছে, এত টাকা দে তাহলে ছেড়ে দেব, তাহলে নারী শিশুর ৮ ধারা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ। তাহলে ৩৯৩ থেকে ৩৯৮, এটা অনেক সহজ মনে হয়, আবার বোঝার বিষয়ও আছে। খুব সুন্দর, ২টা এমসিকিউর মতো হওয়ার মতো জায়গা। রিপা আক্তার, তোমার অ্যান্সার ঠিক আছে। ধ্রুবরাজ দাদা, ৩৪৪ কেন হবে? ৩৪৪ হবে ১০ থেকে বেশি দিন হইলে। আমি বলছি ৭ দিন। তাহলে কেউ যদি কোনো একটা মেয়েকে এমন কোনো মিথ্যা বিশ্বাস জন্মাইয়া, অর্থাৎ যে বলে এমন একটা মিথ্যা বিশ্বাস জন্মাইল যে আজ থেকে আমরা আইনানুগভাবে বৈধ স্বামী স্ত্রী, এরকম মিথ্যা বিশ্বাস জন্মাইয়া যদি যৌন সহবাস করে এবং এই মেয়েটা যদি পরে মামলা করে, তখন সেটা ৪৯৩ ধারায় মামলা হবে। প্রতারণামূলকভাবে, অর্থাৎ মিথ্যা বিশ্বাস জন্মাইয়া। এটা কিন্তু বিবাহের প্রলোভন দেখাইয়া না, বিবাহের প্রলোভন দেখাইয়া। মনে করেন ছোটবেলায় ছেলের মা বাবা এবং মেয়ের মা বাবা আত্মীয়, মামাতো বোন আর খালাতো বোন যেভাবে হোক কথা দিয়ে রাখে যে আমাদের ছেলে মেয়ে বড় হইলে আমরা ওদেরকে বিয়ে দেব। এখন আপনারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, এখন ওই ছেলে বলতেছে মামাতো বোন রে, শোন আগেই তো কথা দেওয়া, আর এমনিতেই আমি তোরেই বিয়ে করব। এরকম যদি প্রলোভন দেখাইয়া বিয়ের আশ্বাস দিয়া যদি যৌনতা করে, তখন কিন্তু নারী শিশুর ৯ শটাইবেন ক্ষতে চলে যাবে বিবাহের প্রলোভন দেখাইয়া। কিন্তু এই ৪৯৩ কি? তাহলে এখানে একটা কাজ হয়েছে, মানে বিবাহের একটা অনুষ্ঠান হয়েছে, ছোটখাটো একটা অনুষ্ঠান, যেটা আইনসঙ্গত বিবাহ নয়। বোঝার চেষ্টা করেন, এখানে এমনভাবে একটু বিবাহের আয়োজন হয়েছে যেটা আইনসঙ্গত বিবাহ নয়। তাহলে ৪৯৩-তে ছোট একটা বিবাহের মতো একটু কিছু হয়েছে যেটা আইনসঙ্গত না। তারপর মিথ্যা বিশ্বাস জন্মাই যৌন সহবাস করলেন ৪৯৩। এমএসটি রিপা আক্তার, ৯ শটাইবেন খ হবে, যেটা একটা নিজস্ব স্বতন্ত্র একটা ধারা। ৯-এর কোলস খ বলতে কোনো ধারা নাই, ৯ শটাইবেন খ। এটা আমরা যখন পড়বো তখন ক্লিয়ার করব। এবার একজনের এক স্ত্রী আছে অথবা স্বামী আছে জীবিত, সে নতুন আর একটা বিয়ে করে নিয়ে আসলো, ৪৯৪। তবে স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিভোর্স, তালাক হয়ে যায়, আদালতের মাধ্যমে যদি তালাক হয়ে যায়, তারপর দ্বিতীয় বিবাহ করলে অপরাধ হবে না। এবং স্বামী স্ত্রী যদি একে অপরের কাছ থেকে ৭ বছর অনুপস্থিত থাকে, সেক্ষেত্রেও দ্বিতীয় বিবাহ করলে অপরাধ হবে না। ৪৯৪। ৪৯৫-তে কি করছে? ঘরে বউ আছে, তারপরও ঢাকায় চাকরি করে, সেখানে এক গার্মেন্টস কর্মীর সাথে সম্পর্ক করে, সেই মেয়েটাকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে। এখন দ্বিতীয়বার যে গার্মেন্টস কর্মী যে মেয়েটাকে বিয়ে করছে, তাকে বলে নাই যে আমার ঘরে কিন্তু অলরেডি এক বউ আছে। তাহলে যে দ্বিতীয় বিবাহের, দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম বিবাহের তথ্য গোপন করা, তখন দ্বিতীয় বউ মামলা করবে এই ৪৯৫ ধারায়, যে তার যে প্রথম এক বউ আছে সেটা আমাকে জানায় না। তাহলে খেলাটা দেখেন, আপনি রাইট।
খেলাটা দেখেন, একজন লোকের ঘরে স্ত্রী আছে, বোঝার চেষ্টা করেন, এটা কন্ট্রাডাক্টরি ধারা। দেখেন, একজন লোকের ঘরে স্ত্রী আছে, সে বাইরে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, তাকে বিয়ে করে বাসায় নিয়ে আসলো। এখন এখানে কাহিনীটা কি? ঘরে স্ত্রী আছে, নতুন আরেকটা বউ বিয়ে করে এই মাত্র বাসায় ঢুকলো। এখন এখানে কয়টা লোক? তিনটা, দুইটা মহিলা একটা পুরুষ। একজন হয়েছে আগে যে ঘরে আগেই অলরেডি স্ত্রী আছে, সে যে প্রথম বউ, আর নতুন যারা বিয়ে করছে সে হচ্ছে দ্বিতীয় বউ। এখন এই প্রথম বউ থাকা অবস্থায় যে সে দ্বিতীয় বিয়ে করছে, তাই প্রথম বউ তার বিরুদ্ধে মামলা করবে 494-তে। আবার দ্বিতীয় বউয়ের কাছে এই যে প্রথম বউ যে আছে সেইটা জানায় নাই, তাহলে দ্বিতীয় বউ এই পুরুষের বিরুদ্ধে মামলা করবে 495-তে। তাই প্রথম বউ মামলা করবে 494, দ্বিতীয় বউ মামলা করবে 495। আশা করি বুঝতে পারছেন। 496 কোর্ট ম্যারেজ, মন্দিরে বিবাহ, হুজুরের মাধ্যমে বিবাহ, বক্কর জক্কর যত বিবাহ আছে এগুলো কোনোটা আইনসঙ্গত বিবাহ না। এই ধরনের বিবাহ করে যদি যৌন সহবাস করে তাহলে 496। তাহলে একটা প্রশ্ন ছুঁড়ে মারলো আপনার দিকে, ক নামক ব্যক্তি কি করলো? হুজুরের মাধ্যমে একটা মেয়েকে, কোন রকম হুজুর আর দুইজন সাক্ষীর মাধ্যমে একটা মেয়েকে বিবাহ করে এনে একটা মেয়েকে বিবাহ করলো, করে বেশি এটা জানাজানি করে নাই। করার পরে এখন মেয়েটাকে বিশ্বাস জন্মাইলো যে আমি তো তোমার স্বামী, তাহলে আমরা আজ থেকে একসাথে। এরপরে তারা যৌন সহবাস করলো, করার পরে এরপরে মেয়েটা প্রেগনেন্ট হওয়ার পর তাকে রাখবে না বলে তাকে কি করলো? তাড়িয়ে দিল। এখন মামলাটা কত ধারায় হবে? এখন মামলাটা কত ধারায় হবে? তাহলে প্রথমেই সে যে আইনসঙ্গত বিবাহ না করে, অর্থাৎ বেআইনি বিবাহ উদযাপন করছে 496, এরপরে আবার এই বেআইনি বিবাহ করে, আইনানুগ বিবাহ না করে মিথ্যা বিশ্বাস জন্মাইয়া যৌন সহবাস করছে, তাহলে তার সাথে আসবে 493। 494-95। প্রথম বউ মামলা করবে 494-তে, দ্বিতীয় বউ মামলা করতে পারে 495-তে, আর 496-493 আসবে। এভাবে একটু ক্রস ভেরিফাই করতে হবে আমাদের। বেবিচারের ক্ষেত্রে, অর্থাৎ অপর একজন আর বউয়ের সাথে যদি আপনি যৌন সঙ্গম করেন, যদি যৌন সহবাস করেন অপর একজন স্ত্রীর সাথে, তাহলে স্ত্রীটা অপরাধ হবে না, আপনার অপরাধ হবে 497। আর অপর কোনো ব্যক্তির স্ত্রীকে নিয়ে যদি আপনি ফুসলিয়ে যদি পালিয়ে যান, তখনও আপনার শাস্তি হবে 498 ধারায়। যে কয়দিন নিয়ে রাখবেন সেই কয়দিন অনুযায়ী নতুন ধারা আসবে অবৈধ আটকের। সবাই একটু লাস্ট একটু কমেন্ট করেন তো, 493 থেকে 498 বেসিকটা অন্তত বুঝতে পারছেন কিনা, বোঝা গেছে কিনা? সবাই একটু কমেন্ট করেন বোঝা গেছে কিনা। শেষ। ভুল আছে, ভুল। আমি বলবো অনেক পরে। এই হেডিং আর ওই হেডিং মিলান তো, মেলে নাকি? একদম পুরোপুরি মিলান। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য। আমাদের
আগামীকাল ক্লাস করলে দণ্ডবিধি আইন শেষ হয়ে যাবে। আগামীকাল ক্লাস করার পর দণ্ডবিধি শেষ, তারপর আমরা একটা রেকর্ড ক্লাস দিব, রিভিশন ক্লাস দিব, তারপরেই আমরা সাক্ষ্য আইনে চলে যাব। আমাদের সময় খুব কম, তো সবাই এইভাবে আমরা শিখব। বাসায় আবার এগুলা দেখবেন, সবাই রিভিশন দিবেন, নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। অনেককে নিয়ে গল্প বলি, আপনারা কিছু মনে করবেন না, আমাদের শিখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।